সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। আশা করছি সকলে থাম্বনেল দেখে জেনে গেছো তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমাদের টার্গেট স্কুল সার্ভিস কমিশন। সেই স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতিতে সহায়তা করার জন্য সোহেল এক্সক্লুসিভ চ্যানেল আবারও শুরু করলো। প্রথম ইউনিট থেকে একদম শেষ ইউনিট পর্যন্ত ধরে ধরে আলোচনা এবং এমসিকিউ আর কি প্রিপারেশন প্র্যাকটিস করানো হবে এই ইউটিউব চ্যানেলে। যাই হোক, আজকের যে আলোচ্য বিষয় রয়েছে গ্রুপ এ থেকে, গ্রুপ এর 1 নম্বর ইউনিটের যে 3টে টপিক রয়েছে ইন্ট্রোডাকশন থেকে। ফার্স্ট, ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। সেকেন্ড, রিলেশন উইথ হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। অ্যান্ড থার্ড যেটা রয়েছে মিনিং অফ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল, এই যে 3টে টপিক, তার মধ্যে তৃতীয় যে টপিকটা রয়েছে পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল, অর্থাৎ রাজনীতি এবং রাজনৈতিকের অর্থ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং নেক্সট ক্লাসে এমসিকিউ প্রশ্নপত্র দেখে নেব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, রাজনীতি এবং রাজনৈতিক আমাদের আলোচনার যে বিষয়, রাজনীতি এবং রাজনৈতিকের অর্থ। প্রথমে জানতে হবে আমাদেরকে রাজনীতি বিষয়টা কি, এর উদ্ভব কোথা থেকে হলো। আমরা সকলেই জানি প্রাচীন গ্রিস থেকে এই রাজনীতির বা পলিটিক্সের উৎপত্তি হয়েছে। এ বিষয়ে আমরা স্যার আর্নেস্ট বার্কারের একটা বিখ্যাত গ্রন্থ দ্য গ্রিক পলিটিক্যাল থিওরি, এই গ্রন্থ থেকে জানতে পারি কি রাজনীতির চিন্তাধারার জন্ম হয় গ্রিস দেশে। তিনি বলছেন পলিটিক্যাল থট ওয়াজ বর্ন ইন গ্রিস, অর্থাৎ গ্রিস দেশে রাজনৈতিক চিন্তাধারার জন্ম ঘটে। যাই হোক, এ বিষয়ে আমরা আরও নিখুঁতভাবে জানতে পারি অ্যারিস্টটলের চিন্তাধারায়, যিনি প্রাচীন গ্রিসের একজন রাষ্ট্র দার্শনিক এবং তিনি সর্বপ্রথম পলিটিক্স বা রাজনীতি শব্দটি ব্যবহার করেন তিনার একটা বিখ্যাত কালজয়ী গ্রন্থ দ্য পলিটিক্স নামক গ্রন্থে। এই পলিটিক্স বা রাজনীতি শব্দটি মূলত 4টি প্রধান শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। সেই 4টি কী কী শব্দ আমরা দেখে নিই। প্রথমত পোলিস। আমরা জানি পোলিস কথার অর্থ সিটি স্টেট বা নগর রাষ্ট্র। দ্বিতীয়ত পলিটিস বা সিটিজেন বা নাগরিক। পলিটিস কথার অর্থ হচ্ছে নাগরিক বা সিটিজেন। তৃতীয়ত পলিটি, যার অর্থ গভর্নমেন্ট বা সরকার। এবং চতুর্থত পলিটিয়া বা কনস্টিটিউশন, যার অর্থ কনস্টিটিউশন বা সংবিধান। মুখ্যত এই 4টে শব্দ থেকেই পলিটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবার আমরা জানব রাজনীতির অর্থটা ঠিক কী, রাজনীতির প্রকৃত অর্থ কী। এ বিষয়ে রাজনীতির সংজ্ঞা, উৎপত্তি আলোচনা করতে গেলে আমরা যে বিষয়টিকে অবশ্যই লক্ষ্য করব যে অ্যালান বল এবং ডেভিড স্টোন, এই দুজন যে তাত্ত্বিক রয়েছে, অ্যালান বল এবং ডেভিড স্টোন, এনাদের বক্তব্য আমরা আগে শুনবো, জানবো, তারপর বিশ্লেষণ করব। এবং সেটা বিশ্লেষণ করলেই আশা করছি আমরা বুঝতে পারবো পলিটিক্স বা রাজনীতি বিষয়টি আসলে কী। প্রথমে চলে আসি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রতাত্ত্বিক অ্যালান বল। তিনি তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট নামক গ্রন্থে উল্লেখ করছেন রাজনীতি হচ্ছে একটি কার্যকলাপ। এটি একটি কার্যকলাপ, এটি কোনো নৈতিক নির্দেশ নয়। তিনি রাজনীতিকে বলছেন কি, এটি একটি কার্যকলাপ, এটি কোনো নৈতিক নির্দেশনা নয়। তিনি বলছেন রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরের বিরোধ এবং বিরোধের নিষ্পত্তির সাথে সদা যুক্ত থাকে। প্রথমত তিনি রাজনীতিকে কি বলছেন, এটি একটি অ্যাক্টিভিটি, এটি একটি কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশনা নয়। এবং এই রাজনৈতিক যে কার্যকলাপটা, সেটা সমাজের প্রতিটা স্তরেই
বিরোধ এবং বিরোধের নিষ্পত্তি করে থাকে। এবং এই যে সমাজের বিরোধ এবং বিরোধের নিষ্পত্তির কথা বলছি, এই সমাজের সর্বস্তরেই রাজনীতির একটা অস্তিত্ব লক্ষ্য করা যায়। সেই জন্য তিনি এটিকে একটি সর্বজনীন কার্যকলাপ হিসাবে উল্লেখ করেছেন। যাই হোক, এই যে বিরোধ এবং বিরোধের মীমাংসা করে, নিষ্পত্তি করে রাজনীতি একটি কার্যকলাপ হিসাবে তিনি এই অভিমত ব্যক্ত করছেন, সেটা উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি এই উদাহরণটা দিয়েছেন, তিনি উদাহরণ যেটা দিয়েছেন একটি পুতুলকে নিয়ে আর কি। একটা পুতুল আছে, এই পুতুলটাকে, ঠিক আছে, ছবি ভালো আঁকতে পারি না, এই পুতুলটাকে নিয়ে দুজন শিশুর মধ্যে বিরোধের একটা তিনি আর কি উদাহরণ দিয়েছেন। এ নামে একটা শিশু, বি নামে একটা শিশু, এই দুজন শিশু আছে ধরে নিলাম। এই শিশু এই পুতুলটিকে পেতে আগ্রহ সৃষ্টি করছে, বা তার আগ্রহ রয়েছে যে আমি এই পুতুলটি পাবো। বি নামক শিশুটিরও ইচ্ছা আমি এই পুতুলটিকে পাবো। সেক্ষেত্রে কি হবে, এই দুজন শিশুর মধ্যে যে বেশি শক্তিশালী, যার পাওয়ার বেশি, বল বেশি, সে নিশ্চয়ই বল প্রয়োগের মাধ্যমে শিশুটিকে নিয়ে নিতে পারে তো। আচ্ছা, আর কি হতে পারে, এ এবং বি এই শিশুটি বল প্রয়োগ মাধ্যমে নিতে পারে, এছাড়াও এরা যেহেতু শিশু, এদের ওপরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে এনাদের পিতা কিংবা মাতা, মা, আমি ধরে নিলাম মা চলে আসলো, এক্স, ঠিক আছে, এক্স নামক একজন ব্যক্তি চলে আসলো এবং তিনি তার ঊর্ধ্বতন পদমর্যাদা ক্ষমতার ভিত্তিতে এদেরকে বকা দিল, এই তোরা মারামারি করছিস কেন। তার যে পাওয়ার, ক্ষমতা, পদমর্যাদার ভিত্তিতে তিনি তাদেরকে বকাবকা করতে পারেন, বকাঝকা করে তাদের কাছ থেকে পুতুলটা কেড়ে নিতে পারেন এবং দুজনের মধ্যে একটা আপোষ বা মীমাংসা করে দিতে পারেন। বিরোধের এইভাবে আর কি বিরোধের নিষ্পত্তিটা ঘটছে। অর্থাৎ আমরা কি দেখলাম, বিরোধ ঘটছে, একটা পুতুলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হলো এবং সেটার সমাধান হচ্ছে কিভাবে। এটা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা না আসতো, সেক্ষেত্রে এ এবং বি দুজনে নিশ্চয়ই মারামারি করতো, যার ক্ষমতা বেশি, বল বেশি, সে বল প্রয়োগের মাধ্যমে পুতুলটিকে ছিনিয়ে নিত। অথবা এক্স নামক ঊর্ধ্বতন কর্মকর্তা এসে কি করত, এদের মধ্যে কোনো একটা মীমাংসার ব্যবস্থা করে দিত, আলাপ আলোচনার ব্যবস্থা করত, বকাঝকা করত, এর মাধ্যমেও বিরোধের নিষ্পত্তি করত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে সমাজের মধ্যে প্রতিটা স্তরে স্তরে বিদ্যমান এবং এটা সর্বস্তরে বিরোধের সৃষ্টি করে এবং সেই সঙ্গে বিরোধের নিষ্পত্তিও করে থাকে। তাই তো আমরা দেখছি যে সমাজের প্রতিটা স্তরেই পরস্পর বিরোধী কোনো না কোনো ক্ষেত্রে, এই পুতুলটার এখানে উদাহরণ দেওয়া হলো, পড়াশোনার ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে পরস্পর বিরোধী লক্ষ্য এবং স্বার্থ কিন্তু প্রতিটি মানুষের মধ্যে কিন্তু অন্তর্নিহিত রয়েছে। এবং এই যে স্বার্থটা, পরস্পর বিরোধী স্বার্থ, এই স্বার্থ থেকেই মূলত বিরোধের, কনফ্লিক্ট বা দ্বন্দ্বের উৎপত্তি ঘটে এবং সেই উৎপত্তি ঘটার পর সেটা নিষ্পত্তি হয় কিভাবে, হতে পারে হিংসা, বল প্রয়োগ, কিংবা খুনোখুনি, মারামারি, হাতাহাতি, আলাপ আলোচনা, এছাড়াও ভোটাভুটির মাধ্যমে, দর কষাকষি, মধ্যস্থতা, বিভিন্ন মাধ্যমে কিন্তু এর নিষ্পত্তি হতে পারে। আশা করছি বোঝাতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এরপরে চলে আসছি আমরা আমাদের দ্বিতীয় আরও একজন তাত্ত্বিক রয়েছে, যার নাম ডেভিড স্টোন। এই ডেভিড স্টোনের আলোচনা আমরা গুরুত্ব সহকারে একটু দেখে নেব। ডেভিড স্টোন সাহেব রাজনীতিকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন হিসাবে চিহ্নিত করেছেন। কি বলেছেন? মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। এখানে আমরা এই যে শব্দটিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত মূল্য বা ভ্যালুর কথা তিনি এখানে উল্লেখ করছেন। মূল্য, তাহলে মূল্যটা কি? মূল্যটা তিনার মতে মূল্য হচ্ছে মানুষের অভীষ্ট সেই সব মূল্যবান জিনিস যেগুলির প্রাপ্তি রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কি বলছেন তিনি? মূল্য হচ্ছে সেই সব মানুষের অভীষ্ট, মানে আকাঙ্ক্ষার বিষয়বস্তু, যে জিনিসগুলোকে মানুষ পেতে চায়, পাওয়ার জন্য আগ্রহী, আর কি চাতক পাখির মতো চেয়ে থাকে, আগ্রহ করে থাকে, সেগুলি পাবে। অভীষ্ট মূল্যবান সেই সমস্ত জিনিস যেগুলির প্রাপ্তি নির্ভর করে কার ওপর? রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। কার ওপর? রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। দিস ইজ ভ্যালু বা মূল্য।
আরও একটি বিষয় রয়েছে শব্দ কর্তৃত্বমূলক বন্টন। কি নাম? কর্তৃত্বমূলক বন্টন। এই কর্তৃত্বমূলক বন্টনটা কি? কর্তৃত্বমূলক বন্টন বলতে ইস্টন সাহেব বুঝিয়েছেন পাওয়ারে, শাসন ক্ষমতায় যিনি বসে থাকবেন সেই সব ব্যক্তিদের সিদ্ধান্ত, সেই সব ব্যক্তিদের সিদ্ধান্ত যারা তারা সিদ্ধান্তের মাধ্যমে সেই জিনিসটাকে আর কি কার্যকর করতে পারবেন। একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, আমাদের বর্তমান যেটা সমস্যা সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, আমাদের এখন সবার চাহিদা এসএসসি হোক, এসএসসি হোক, আমরা যেন চাকরি পাই, তাই তো? সবার চাহিদা, প্রত্যেকটা মানুষেরই চাহিদা এসএসসি হোক, আমরা চাকরিটা পাই, কিন্তু হচ্ছে না। আমাদের যে চাহিদা, মূল্য, কি মূল্য আমাদের? ভ্যালু, আমাদের অভীষ্ট চাহিদা, আমরা চেয়ে আছি, অপেক্ষমান, মূল্যবান আমাদের কাছে জিনিস এসএসসিটা, এসএলএসটিটা হোক, এসএলএসটি, এসএসসি, এসএলএসটিটা হোক, যার মাধ্যমে আমরা কি পাবো? চাকরিটা পাবো। কিন্তু এই এসএসসি হওয়া না হওয়া সেগুলি নির্ভর করছে কার ওপর? প্রাপ্তি সেগুলোর এসএসসি হবে, আমরা চাকরি পাবো, সেটা রাজনৈতিক যিনি কর্তৃপক্ষ আছেন তার উপর নির্ভর করছে। এটা হচ্ছে মূল্য। আর কর্তৃত্বমূলক বন্টন কি? এই যে ক্ষমতায় যে সরকার বসে আছে বর্তমানে, সেই সরকারের সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা নেবে, সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সেটাকে কার্যকর করবে, এটাই হচ্ছে আর কি তিনার মতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। আশা করছি একটু হলেও বোঝাতে পেরেছি। যাই হোক, এই হচ্ছে মূলত রাজনীতি এবং রাজনৈতিকের প্রধান অর্থ। বাকিটা ক্লাসে অবশ্যই আলোচনা করব যারা যারা ক্লাসে আছেন। এবার আমরা জানব আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর ভিডিওটা অবশ্যই অনেক বড় হতে পারে, স্কিপ না করে ধৈর্য সহকারে দেখলে আশা করছি উপকারে আসবে। যাই হোক, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি, এই বিষয়টি নিয়ে এবার একটু আলোচনা করা যাক। রাজনীতির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। প্রথমত, প্রাচীন যারা রাষ্ট্রতাত্ত্বিক ছিলেন তারা, আমরা সকলেই হয়তো জানি, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞান না বলে তারা রাজনীতি শব্দটি প্রয়োগ করেছিলেন, রাষ্ট্রবিজ্ঞান না বলে। তার মধ্যে উল্লেখযোগ্য কে কে আছেন আমরা অবশ্যই জানি, অ্যারিস্টটল, জেলিনেক, ল্যাস্কি, অ্যালান বল, সিজুইক, তারপরে এইদিকে পোলক, ক্যাটলিন, লিপসেট প্রমুখ রাষ্ট্রতাত্ত্বিকরা রাজনীতিকে আর কি বলেছেন? রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে। অপরদিকে আমরা দেখব যে এই যে রাষ্ট্রবিজ্ঞান এই শব্দটিও প্রয়োগ করেছেন বেশ কিছু তাত্ত্বিকগণ, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রয়োগ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আধুনিক যারা আছেন, কে কে? লিকক, গিলক্রিস্ট, গার্নার, গেটেল, সিলি, ব্রাইস, বার্জেস, উইলবি, এরা সবাই আর কি রাষ্ট্রবিজ্ঞান বলার পক্ষপাতী। যাই হোক, আমাদের যে আলোচনার মূল বিষয় রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্ব সমান সমান, এখানে লেখা আছে পলিটিক্যাল সায়েন্স সমান সমান কি লেখা আছে? রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্ব। যাই হোক, বিষয়টি নিয়ে এবার আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, রাজনীতির সংজ্ঞা আমি কিছুক্ষণ আগে বললাম, এটাই রাজনীতি। আবারও বলছি, রাজনীতি হচ্ছে একটা সর্বজনীন সামাজিক এবং রাজনৈতিক একটা প্রক্রিয়া যেটা পরস্পর বিরোধী স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকে এবং দ্বন্দ্ব হয় কিসের জন্য? মূল্যবান আমাদের বা যে সমস্ত বস্তুগুলো সেগুলি বন্টনের ক্ষেত্রে আমাদের চাওয়া পাওয়ার ওপর হিংসা, বল প্রয়োগ, আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে সেগুলি আর কি বন্টন হয়ে থাকে এবং বিরোধের নিষ্পত্তি হয়ে থাকে। সেটাই মূলত এক কথায় রাজনীতি। অর্থাৎ রাজনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে আসছে, ব্যবহারিক দিক মাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। ঠিক আছে, এটা হচ্ছে রাজনীতি। এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিককে আমরা বলতে পারবো কি? পলিটিক্স। আর রাজনীতির মধ্যে বেশ কিছু সাধারণ যে নীতিগুলি আছে যেগুলিকে আর কি থিওরি আকারে পড়তে হয়, সেই সমস্ত জিনিসগুলোকে বলবো রাষ্ট্রতত্ত্ব বা পলিটিক্যাল থিওরি। ঠিক আছে, পলিটিক্যাল থিওরি। এক কথা আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান সমান সমান রাজনীতি এবং রাজনীতির সঙ্গে যুক্ত কি? রাজনৈতিক তত্ত্ব। ঠিক আছে, এবার এই যে রাজনীতি, এই অংশটিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের দুটো আর কি দিক আছে। কি কি দিক? একটা হচ্ছে তত্ত্বগত দিক আর একটা হচ্ছে ব্যবহারিক দিক। তত্ত্বগত দিক কোনগুলি? থিওরিটিক্যাল, যেগুলি থিওরিটিক্যাল বিষয়বস্তু সেগুলি হচ্ছে তত্ত্বগত দিক, তাই তো?
আচ্ছা যাই হোক, এখানে করছি। দেখো, তত্ত্ব, যেগুলিতে তত্ত্ব বা থিওরি জড়িয়ে আছে। রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো, এটা তত্ত্বের মধ্যে আসছে। রাষ্ট্রের বিবর্তন কিভাবে হলো, এটাও তত্ত্বের মধ্যে আসছে। রাষ্ট্রের প্রকৃতি কী, রাষ্ট্রের আদর্শ কী, রাষ্ট্রের লক্ষ্য, সার্বভৌমিকতা, আইন, সাম্য, স্বাধীনতা, এগুলি সবই হবে কি রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনা বা তত্ত্বগত দিক। অন্যদিকে আমরা দেখব ব্যবহারিক দিক কোনটা, যেগুলিতে আর কি ব্যবহারে হয়ে আসে। কূটনীতি, চুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, সরকারের বিভিন্ন বিভাগ, কার্যাবলী, আইন প্রণয়ন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক রীতিনীতি, ঠিক আছে? এই বিষয়গুলি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। ওকে, এবার বলি, ক্লাসটা অনেক বড় হচ্ছে, আশা করছি বুঝতে পারছি। সবাই একটু ধৈর্য সহকারে দেখো, আরও অনেক আলোচনার বিষয় বাকি আছে। তার আগে একটু কথা বলে নিই। দেখো, এ পেজে নিয়ে আসলাম, আসা উচিত নয়, তবুও বলে রাখি, যারা যারা আর কি প্রিপারেশন এসএসসি সিরিয়াসলি নিতে চাও, এসএসসির জন্য, এসএসসি এসএলএসটির, পল সায়েন্স হোক কিংবা অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে, অন্যান্য সাবজেক্টের আমাদের টিচাররাও রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 7679955216, তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। কেননা 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 10/3/2024 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। কেননা যারা চ্যানেল তোমরা ফলো করেছো জানো যে এখান থেকে আর কি একটু হলেও পড়াতে পারি বা পড়ানোর চেষ্টা করছি, এতটাও যদিও বা ভালো পারি না। এছাড়া আপার প্রাইমারির জন্য আমাদের সেন্টারে ক্লাস চলছে বর্তমানে, সবটাই অনলাইন ক্লাস। যদি কারোর ইচ্ছা থাকে তো জয়েন করতে পারো, ঠিক আছে? নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 7679955216। ক্লাস চলছে, ইতিমধ্যে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং ক্লাস 10 তারিখ থেকেই শুরু হবে, ঠিক আছে? বিস্তারিত জানতে অবশ্যই ফোন করবে অথবা SMS করবে, ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকছে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির মধ্যে পার্থক্য কী। আমরা জানলাম রাষ্ট্রবিজ্ঞান কী, রাজনীতি কী, এবার বেসিক কী পার্থক্য রয়েছে, ডিফারেন্স আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত, রাষ্ট্রের সাথে যা কিছু যুক্ত থাকবে, সব যাবতীয় জ্ঞান, চিন্তাভাবনা, ধ্যান ধারণা, সব কিছু কি পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। আর রাজনীতি থেকে শুরু করে, রাজনীতিটা কি, যে প্রশাসনিক যে সমস্ত কাজকর্ম আছে আর কি, নীতি নির্ধারণ করা থেকে শুরু করে সেগুলিকে প্রয়োগ করা, আর এই কৌশলটাই হচ্ছে মূলত রাজনীতি। পুরোটা রাষ্ট্রবিজ্ঞানের একটা কথায় ব্যবহারিক একটা দিক। তত্ত্ব এটাতে আছে, তত্ত্ব ব্যবহারিক দুটো আছে রাষ্ট্রবিজ্ঞানে। আর ব্যবহারিক যে দিকটা, শুধুমাত্র ব্যবহার যেভাবে যেটা আমরা করব, প্রয়োগ যেখানে করব, সেটাই হবে রাজনীতি। ওকে, কাজেই আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক হচ্ছে রাজনীতি, তাই তো? আর রাজনীতির একটা আলোচনা অনেক বৃহৎ, ব্যাপ্তি বৃহৎ, বিস্তীর্ণ একটা সিলেবাস আছে, কিন্তু রাজনীতি সিলেবাসটা সংকীর্ণ। কেন রাষ্ট্রবিজ্ঞানের একটা পার্ট হচ্ছে রাজনীতি। ওকে, অর্থাৎ রাজনীতি ব্যবহারিক দিক মাত্র। রাজনীতি বলতে কেবলমাত্র ব্যবহারিক রীতিনীতিকে, ব্যবহারিক রাজনীতিকে আমরা বোঝাচ্ছি। আর এখানে তত্ত্বগত ব্যবহারিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সব কিছুই আর কি থাকছে। রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যেটি রাষ্ট্রের উৎপত্তি, রূপ, বিবর্তন, প্রকৃতি, বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা প্রধানত করে থাকে। অন্যদিকে আমরা দেখব কি, রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস, সেটা কলা কৌশল, যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেটা আর কি, যে সমস্ত রীতিনীতি, নিয়মকানুন, কলা কৌশল, নিয়ন্ত্রণ, সেই বিষয়গুলি হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত। ওকে, এটাই হচ্ছে মূলত এদের মধ্যে পার্থক্য। যদিও এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এদের মধ্যে আর কি একটা গভীর সম্পর্ক আছে, একে অপরের অবিচ্ছেদ্য আর কি এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে? কাজে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনীতির বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান রাজনীতির বিজ্ঞান, সায়েন্স অফ পলিটিক্স, এবং রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে রাজনীতির বিজ্ঞান, আর রাজনীতি হচ্ছে ব্যবহারিক রাষ্ট্রবিজ্ঞান, বা আমরা বলতে পারি অ্যাপ্লাইড পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ আমরা এর মাধ্যমে যে বিষয়টিকে
আর কি উপস্থাপন করার চেষ্টা করছে বা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের বা রাজনীতির মধ্য দিয়েই আর কি রাষ্ট্রবিজ্ঞানের একটা সার্থক প্রয়োগ ঘটছে মূলত। ঠিক আছে, এটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। ওকে, এবার আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের মতামত একটু জেনে নেব, সেখান থেকে প্রশ্ন হয় আর কি, এবার দেয়নি, যাই হোক তাও একটা এসেছিল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের শুরু ও শেষ কাকে নিয়ে, প্রশ্নটা এসেছিল এমএসসিতে। ওকে, গার্নারের। যাই হোক, গুরুত্বপূর্ণ যে সমস্ত আর কি কি অফ পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত ডেভিড স্টোন সাহেব, তিনি রাজনীতি সম্পর্কে বলেছেন রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, এগুলি লিখে নিতে পারো। দ্বিতীয়ত ল্যাসওয়েল বলেছেন রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান। রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান। তৃতীয়ত অ্যালান বল বলেছেন রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ। রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ। ওকে, নেক্সট চতুর্থত আমরা বলতে পারি ওয়াসবি বলেছেন যেখানে রাজনীতি সেখানে বিরোধ, আর যেখানে বিরোধ নেই সেখানে রাজনীতি নেই। চতুর্থত কেট মিলেট, তিনি বলেছেন পার্সোনাল ইজ পলিটিক্স, পার্সোনাল ইজ পলিটিক্স। লেনিন বলেছেন রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ, অর্থনীতির ঘনীভূত রূপ। তিনি আরও বলেছেন রাজনীতি হলো শ্রেণীসমূহের মধ্যে একটা সম্পর্ক, শ্রেণীসমূহের মধ্যে সম্পর্ক। ওকে, মোটামুটি এই কটা তাত্ত্বিকের আর কি বক্তব্য জানলেই হবে। যাই হোক, মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। এখনও বিস্তৃত সিলেবাস আছে, আলোচনা করতে গিয়ে অনেক সময় লাগবে। নেক্সট পার্টে আবার আলোচনা করব, আমাদের যে অন্যান্য টপিকগুলি রয়েছে ধরে ধরে আলোচনা হবে, প্লাস এমসিকিউ প্র্যাকটিস হবে। সেই জন্য পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো কিংবা লাইক করে দিতে পারো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো।